ভৌতবিজ্ঞান দশম শ্রেণী অধ্যায় 8.3 তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায় থেকে যে তড়িৎ বিশ্লেষণ টপিকটি রয়েছে সেখান থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, তো এর জন্য আমরা কি নিব? প্রথমে নিব আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে নিব H2SO4 যুক্ত কপার সালফেট এর জলীয় দ্রবণ। 2 নম্বর ভোল্টামিটার হিসেবে নিব কাচের পাত্র, অর্থাৎ যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হবে। ইলেকট্রোড, এরপরে নিব কি ইলেকট্রোড। ইলেকট্রোড হতে পারে ক্যাথোড, হতে পারে অ্যানোড। ক্যাথোড হিসেবে কপার পাত, অ্যানোড হিসেবেও কপার পাত নিচ্ছি। এবারে আমাদের যখন আমরা এর দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠাবো তখন আমাদের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সেই সময় যে বিক্রিয়া সংঘটিত হবে সেই বিক্রিয়াগুলো এবার আমরা দেখব। ঠিক আছে, তো এই যে আমরা লিখলাম 4 নম্বরে তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া। কপার সালফেটের জলীয় দ্রবণ থেকে আমরা কপার 2+ এবং সালফেট 2- আয়ন পাবো, অর্থাৎ কপার সালফেট জলীয় দ্রবণে গিয়ে কপার 2+ আয়ন এবং সালফেট 2- আয়ন উৎপন্ন করবে। H2O বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে H+ আয়ন এবং OH- আয়ন উৎপন্ন করবে। H2SO4 বিয়োজিত হয়ে H+ এবং সালফেট মূলক বা সালফেট আয়ন উৎপন্ন করবে। এবার এখানে আমরা ক্যাটায়ন হিসেবে আমরা পাচ্ছি Cu2+ H+ এবং অ্যানায়ন হিসেবে আমরা পাচ্ছি সালফেট আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন, মানে SO4 2- এবং OH-। এবার তাহলে আমরা জানি ক্যাটায়ন ক্যাথোডে যায় এবং অ্যানায়ন অ্যানোডে যায়। এবার Cu2+ এবং H+ এর মধ্যে Cu2+ এর ক্যাথোডে যাওয়ার প্রবণতা অনেক বেশি। সেই জন্য ক্যাথোডে Cu2+ গিয়ে দুটি ইলেকট্রন গ্রহণ করবে এবং কপার ধাতুতে পরিণত হবে। ঠিক আছে, এবার হচ্ছে অ্যানায়ন অ্যানোডে যাবে। তাহলে এখানে অ্যানায়ন হিসেবে SO4 2- OH- রয়েছে, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে এই দুটি অ্যানায়নের মধ্যে কেউই অ্যানোডে যাবে না। তাহলে অ্যানোডে যে জারণ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে? অ্যানোডে যে ইলেকট্রোড নেওয়া আছে, যে কপার পাত, ইলেকট্রোড হিসেবে কপার পাত নেওয়া আছে, যে অ্যানোডে কপার পাত নেওয়া আছে, সেই কপার পাতে একটি কপার পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করে দ্রবণে কপার 2+ হিসেবে চলে আসবে। কপার পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করে কপার 2+ উৎপন্ন করবে এবং সেটি দ্রবণে চলে আসবে। তাহলে আমরা দেখলাম যে যদি কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে ক্যাথোডে কপার উৎপন্ন হয় এবং অ্যানোডের কপার দণ্ড ক্ষয়প্রাপ্ত হয়ে কপার 2+ আয়ন উৎপন্ন করে। ঠিক আছে, এবার এই সংক্রান্ত আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে এই যে আমরা কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণটা একদম ভালো করে দেখলাম। এখন এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে? কোশ্চেন নাম্বার 1, Cu2+ ও H+ আয়ন দুটির মধ্যে ক্যাথোডে আধানমুক্ত হওয়ার প্রবণতা কার বেশি? এখানে ক্যাথোডে হবে, বানানটা একটু ভুল হয়েছে, স্পেলিং মিস্টেক। কার বেশি? 2 নম্বর প্রশ্ন হতে পারে কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হবে? প্রশ্ন নাম্বার 3 কী বলল? কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোড থেকে কোন আয়ন উৎপন্ন হবে? প্রশ্ন নাম্বার 4, কপার 2+ + 2e অ্যারো দিয়ে Cu, কপার -2e অ্যারো দিয়ে Cu2+, এই বিক্রিয়া দুটির মধ্যে কোনটি ক্যাথোডে ঘটে?
প্রশ্ন নাম্বার 5, কপার সালফেটের জলীয় দ্রবণকে কপার ক্যাথোড এবং কপার অ্যানোড সহ তড়িৎ বিশ্লেষণ করলে Cu2+ আয়নের গাঢ়ত্বের পরিবর্তন হয় না, সত্য মিথ্যা? ঠিক আছে, তাহলে এই রকম প্রশ্নগুলো হতে পারে। ঠিক আছে, বোঝা গেল আজকের আলোচনা। তা আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।